আমাদের আজকের সেশনে আমরা ডিসকাস করব সিএসএস এর ফান্ডামেন্টালস, মাস্টারিং দ্য বেসিক্স অফ ওয়েব স্টাইলিং, অর্থাৎ একটা ওয়েবসাইটের স্টাইলিংয়ের যে কনসেপ্ট সেটার ফান্ডামেন্টাল জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথমেই আমরা আসি সিএসএসটা মূলত কি। আমরা যদি থিওরিটিক্যালি একটু জানি, সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, যেটার ফুল ফর্ম ইজ ইউজ টু স্টাইল অ্যান্ড লেআউট ওয়েব পেজেস। এটা স্টাইলিংয়ের জন্য ব্যবহার করা হয় এবং একটা ওয়েব পেজের লেআউট তৈরি করার জন্য ব্যবহার হয়। যদি এক্সাম্পল হিসেবে চিন্তা করি, একটা ওয়েব পেজের ফন্ট চেঞ্জ করা, কালার চেঞ্জ করা, স্পেসিং চেঞ্জ করা, পজিশনিং চেঞ্জ করা, এই পুরো বিষয়গুলোকে নিয়ে আমরা মূলত বলছি সিএসএস। সো আমরা যদি HTML-কে ওয়েব পেজের স্ট্রাকচার হিসেবে চিন্তা করি, তাহলে সিএসএস হবে সেটার প্রেজেন্টেশন, অর্থাৎ আমরা যা দেখতে পাই, যেটার ভিজুয়ালাইজেশন স্ট্রাকচারাল ওয়েতে হয়, সেটার রেসপন্সিবিলিটি থাকে সিএসএস-এর উপরে। এখন প্রথমে যদি আমি একটা এক্সাম্পল দেখি সিএসএসটা কিভাবে ব্যবহার হয়, কোনো একটা HTML পেজে বা HTML কোডে আমি যখন একটা ট্যাগ লিখছি, পরবর্তীতে ওই ট্যাগেই আমি আবার সিএসএস অ্যাপ্লাই করতে পারি। সিএসএস একটা ডিফারেন্ট ফাইলে থাকে, css.css ফাইলের মাধ্যমে আমরা এক্সিকিউট করি, সেখানে আমরা লিখতে পারি। সিএসএস সাধারণত আমরা তিনভাবে ইউজ করি, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, এরপর হচ্ছে অন পেজ সিএসএস। সো HTML ট্যাগের মধ্যে যখন আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে ইনলাইন। আমরা যখন ইনলাইন সিএসএস ব্যবহার করব, তখন HTML ট্যাগের মধ্যে ব্যবহার করছি। আমরা যখন ইন্টারনালি স্টাইল ট্যাগের মধ্যে সিএসএসটা অ্যাপ্লাই করব, সেটাকে ইন্টারনাল সিএসএস বলছি। আবার যখন আলাদা সিএসএস ফাইল ক্রিয়েট করে সেখানে সিএসএস লিখব, সেটাকে এক্সটার্নাল সিএসএস বলছি। আচ্ছা, এখন আসি সিএসএসে। এই যে আমরা সিএসএসগুলো ব্যবহার করব, HTML ট্যাগগুলোকে তো আমাকে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ সিলেক্ট করতে হবে, ধরতে হবে, সেটার উপরে অ্যাপ্লাই করতে হবে। সো যেই জিনিসগুলোর বেসিসে বা যে টাইপ অফ ক্যাটাগরির উপর বেসিস করে সিলেক্ট করা হয়, সেগুলোকে সিএসএস এর সিলেক্টর বলে। সো সিলেক্টর সাধারণত তিন ধরনের: ট্যাগ, ক্লাস, আইডি। অর্থাৎ HTML ট্যাগকে সরাসরি ব্যবহার করে আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারি, এর পরবর্তীতে ক্লাস লিখে অ্যাপ্লাই করতে পারি, এরপর আইডি লিখে অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ সিলেক্টর তিন ধরনের। এখন আমরা যদি প্রথমে ট্যাগ সিলেক্টরের কথা বিবেচনা করি, ট্যাগ সিলেক্টর কিভাবে ব্যবহার হচ্ছে, প্রথমেই দেখতে পাচ্ছেন HTML-এ আমরা দুইটা ট্যাগ নিয়েছি, পি ট্যাগ। সরাসরি আমরা সিএসএস-এ যদি ওই পি ট্যাগের পি লিখে দুইটা ব্র্যাকেটের মধ্যে যদি সিএসএস এর প্রপার্টিজ এবং ভ্যালুসগুলো অ্যাপ্লাই করি, তাহলেই সিএসএসটা কিন্তু অ্যাপ্লাই হবে। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি দুইটা পি ট্যাগের মধ্যেই সিএসএসটা অ্যাপ্লাই হয়েছে। কি হয়েছে? এখানে কালার অ্যাপ্লাই হয়েছে, ফন্ট সাইজ অ্যাপ্লাই হয়েছে। তার মানে আমরা সরাসরি ট্যাগ ধরেই সিএসএস অ্যাপ্লাই করতে পারি। এর পরবর্তীতে আসছে ক্লাস সিলেক্টর। আমরা ক্লাস অ্যাপ্লাই করতে পারি সিএসএস-এ, HTML-এ। যেমন এই যে দেখেন, ডিভের মধ্যে আমি একটা ক্লাস দিলাম ইনফো, আবার পি ট্যাগে আমি ক্লাস দিচ্ছি ইনফো। অর্থাৎ দুইটা HTML ট্যাগের মধ্যে আমি দুইটা ক্লাস দিলাম সেম নামে, ইনফো। ক্লাসিফিকেশন রিলেটেড আমি আগেও একবার আলোচনা করেছি। ক্লাস দিয়ে আমি ক্লাসিফাইড করছি দুইটা ট্যাগকে। যেমন এখানে দুইটা ট্যাগ যখন একই ক্লাসের অন্তর্ভুক্ত হচ্ছে, ওই ক্লাসটাতে যখন সিএসএস অ্যাপ্লাই করছি, দুইটাতে আমরা সিমিলার ইফেক্ট পাচ্ছি। কিভাবে? আমি সিএসএস অ্যাপ্লাই করছি ডট ইনফো লেখা। আমরা যখন ক্লাসে সিএসএস অ্যাপ্লাই করব, তখন ডট দিয়ে ক্লাসের নেমটা লিখব, এরপর ব্র্যাকেটের মধ্যে প্রপার্টিস এবং ভ্যালুস অ্যাপ্লাই করব। সেখানে আমরা কি অ্যাপ্লাই করলাম? ব্যাকগ্রাউন্ড কালার, পেডিং, বর্ডার লেফট। সো সেটাই আমরা ডান পাশে দেখতে পাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাজ ইউজুয়াল অ্যাপ্লাই হলো, পেডিং অ্যাপ্লাই হচ্ছে, দেন বর্ডার লেফট। এই প্রপার্টিসগুলো নিয়ে আমরা নেক্সটে দেখব। বর্ডার কালারে যে ব্যাকগ্রাউন্ড কালারে যে কাজটা করছে, এখানকার যে এই সেগমেন্টটা রয়েছে সেটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছে। পেডিং একটু স্পেসিং নেওয়ার জন্য ব্যবহার হচ্ছে। এরপর আমরা বর্ডার লেফট দিলাম, লেফটে একটা কালার দেখতে পাচ্ছি, বর্ডার লেফট সে ব্যবহার করেছে। দেন এখন আমরা আসি
ক্লাস সিলেক্টর দেখলাম ক্লাসিফাইড ওয়েতে, আইডেন্টিফায়ার সিলেক্টর আইডি দিয়ে, আইডেন্টিফাই মানে হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট নেমিং কনভেনশনের উপর বেস করে একটা ট্যাগকে আমরা আইডেন্টিফাই করব। অর্থাৎ আইডেন্টিফাইটা আপনার নেইমের মতো, যেমন আপনি যদি একই ক্লাসে থাকেন, একই নামে 3 জন ব্যক্তি থাকতে পারে, নামটা একটা ক্লাস হিসাবে চিন্তা করলাম সাপোজ, বা এই মেল এবং ফিমেল 2টা গ্রুপ থাকে, তাদেরকে ক্লাসিফাইড আকারে চিন্তা করতে পারি। কিন্তু যখন কাউকে রোল নাম্বার দিয়ে আইডেন্টিফাই করব, সেটা কিন্তু ইউনিক। একই রোল নাম্বারের কিন্তু 2 জন স্টুডেন্ট একই ক্লাসে থাকতে পারে না। সেম ওয়েতে একটা নির্দিষ্ট একেবারে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আইডিটা ব্যবহার করা হয় HTML এ, ঠিক আছে। সো আমি যদি একই ধরনের ইফেক্ট মাল্টিপল ট্যাগে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা ক্লাস ব্যবহার করব, কিন্তু একটা নির্দিষ্ট ইফেক্ট নির্দিষ্ট HTML ট্যাগে ব্যবহার ক্ষেত্রে আমরা আইডি ব্যবহার করব। আইডির ক্ষেত্রে যদি CSS ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা হ্যাশ দিব, হ্যাশ দিয়ে আইডির নেমটা দিব, এরপর ব্র্যাকেটে অ্যাজ ইউজুয়াল কাজ করব। সেম এফেক্টটা আমরা ডান পাশে দেখতে পাচ্ছি, তার কালার টেক্সট লাইন সেন্টারে থাকাতে ওয়েবসাইটে এটা সেন্টারে পজিশনিং হচ্ছে, ফন্ট ওয়েটের কারণে তার ওয়েটটা একটু সেটা একটু বৃদ্ধি পেল। এরপরে আমরা আসি CSS কম্বিনেটর সিলেক্টর কিভাবে কাজ করে। কম্বিনেটর সিলেক্টর হচ্ছে অনেকগুলো CSS HTML এর ভিতরে ট্যাগ বাই ট্যাগ যখন থাকে, অর্থাৎ একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ, একটা ট্যাগের পাশাপাশি আরেকটা ট্যাগ যখন একসাথে থাকে, সেগুলোকে কিভাবে আমি সিলেক্ট করে কাজ করব, এগুলোকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করি। তার মধ্যে ডিসেন্ডেন্ট সিলেক্টর রয়েছে। ডিসেন্ডেন্ট সিলেক্টর যেভাবে কাজ করে, সে মূলত একটা প্যারেন্টের আন্ডারে একটা চাইল্ড থাকে, ওই চাইল্ডগুলোর মধ্যে সে অ্যাপ্লাইড হয়। যেমন আমরা কিন্তু এখানে অনেকগুলো ট্যাগ পাচ্ছি। এখানে আমি CSSটা কিভাবে অ্যাপ্লাই করলাম, ডিভ দিলাম, অর্থাৎ এখানে একটা ডিভিশন রয়েছে, তার ভিতরে একটা পি ট্যাগ রয়েছে, অর্থাৎ ডিভিশনের মধ্যে একটা পি ট্যাগ। এখন ডিসেন্ডেন্ট সিলেক্টর ডিভিশনের মধ্যে যতগুলো পি ট্যাগ রয়েছে সবগুলোর উপরে অ্যাপ্লাই হবে। ডিসেন্ডেন্ট সিলেক্টরটা এমন, এখানে ডিভ কিন্তু একটা প্যারেন্ট, তার ভিতরে অনেকগুলো চাইল্ড পি রয়েছে। যেমন শুরুতে একটা চাইল্ড পি, দ্য প্যারাগ্রাফ ইজ ইনসাইড দ্য ডিভ, তার ভিতরে সেকশন, তার ভিতরে আবার পি আছে। অর্থাৎ ডিসেন্ডেন্ট সিলেক্টর এমনভাবে প্যারেন্টের আন্ডারে যতগুলো চাইল্ড থাকে, তার আন্ডারে যদি আরও চাইল্ড থাকে সবগুলোতে অ্যাপ্লাই হবে। অর্থাৎ ডিভের মধ্যে যতগুলো পি রয়েছে, যত ভিতরেই ইন্টারনালি চাইল্ড আকারে থাকুক কোনো প্রবলেম নেই, সবগুলোতে সে অ্যাপ্লাই হবে। অর্থাৎ ডিসেন্ডেন্ট সিলেক্টর যদি আমি এভাবে লিখি, সব ইন্ডিভিজুয়াল ট্যাগের মধ্যে আমি অ্যাপ্লাই করতে পারবো। এখানে যদি আমি দেখি ডিভের মধ্যে পি, দেখেন ডিভের ভিতরে যে 2টা পি আছে, শুধুমাত্র ওইগুলোতেই গ্রিন কালার ইফেক্টটা পড়ছে। বাইরে যে পি ট্যাগটা রয়েছে সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল ব্ল্যাক। আমাদের HTML এর যে ডিজাইনগুলো থাকে সেগুলোর ডিফল্ট একটা কালার থাকে, কালার অলওয়েজ থাকে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড থাকে হোয়াইট। সো আমরা যদি পরবর্তীতে যাই, দেখেন চাইল্ড সিলেক্টর, এই চাইল্ড সিলেক্টরটা দেখেন ডিভের ভিতরে 2টা পি আছে, ডিভের ভিতরে 2টা পি আছে। এখানে চাইল্ড সিলেক্টরটা কিভাবে ইউজ করলো, ডিভ গ্রেটার দেন পি, সেক্ষেত্রে সে শুধুমাত্র তার নিয়ারার যে চাইল্ডটা রয়েছে সেখানে অ্যাপ্লাই হবে। কালার ব্লু, ভিতরে 2টা পি ছিল, নেস্টেড যে ডিপারটা ছিল সে পিটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না, তার ইমিডিয়েট চাইল্ডটাতে সে অ্যাপ্লাই হচ্ছে। অর্থাৎ চাইল্ড সিলেক্টর শুধুমাত্র ইমিডিয়েট পি ট্যাগটাতে অ্যাপ্লাই হয়, কিন্তু তার ভিতরে যে পি ট্যাগটা রয়েছে, অর্থাৎ আমরা ডিসেন্ডেন্টের ক্ষেত্রে যেটা দেখেছি সেটা কিন্তু এখানে আমাদের চাইল্ড সিলেক্টরে কিন্তু ব্যবহার হচ্ছে না। এর পরবর্তীতে আরও একটা সিলেক্টর রয়েছে, আমরা প্লাস দিয়ে লিখতে পারি, অ্যাডজেসেন্ট সিবিলিং সিলেক্টর। সেটা কেমন, এই যে দেখেন H1 এর পাশাপাশি একটা পি ট্যাগ রয়েছে, H1 এর পরে ডিভের মধ্যে আরেকটা পি ট্যাগ রয়েছে, 2টা আলাদা আলাদা পি ট্যাগ। কিন্তু আমি অ্যাপ্লাই করলাম H1 প্লাস পি, অর্থাৎ H1 এর অ্যাডজেসেন্ট সিবিলিং। সিবিলিং মানে হচ্ছে কি, আমরা বলি না ভাই বোন, পাশাপাশি একই রকম। সো H1 এর একদম পাশাপাশি কিন্তু পি রয়েছে, সো পাশাপাশি পিটাকেই তুমি অ্যাপ্লাই করো। পরবর্তীতে ইন্ডিভিজুয়াল বাইরে কোন পি আছে সেটাতে অ্যাপ্লাই করবা না। সেক্ষেত্রে আমি যদি এরকম ওয়েবসাইটে আরও মাল্টিপল জায়গায় H1 এর পাশে পি রাখি, সব পিতেই এই রেড কালারটা অ্যাপ্লাই হবে।
সো এটা হচ্ছে অ্যাডজেসেন্ট সিলেক্টরের প্রসেস। এর পরবর্তীতে যদি আমি দেখি, অ্যাডজেসেন্ট সিবিলিং তো আমি দেখলাম, এখন দেখব হচ্ছে কালার্স ইন সিএসএস। কালার্স কয়ভাবে ব্যবহার হতে পারে? সিএসএস এ আমরা কালার্স 4 ধরনের ব্যবহার করি। সরাসরি কালারের নেম দিয়ে আমরা কালার ব্যবহার করতে পারি, রেড, ব্লু। এরপর হেক্সাডেসিমাল, হেক্সা কোড ব্যবহার করে আমরা কালার ব্যবহার করতে পারি, এখানে হেক্সা ফরম্যাটে রয়েছে। এরপরে আছে RGB, অর্থাৎ রেড, গ্রিন, ব্লু। এখানে 255, 00 তিনটাতে হচ্ছে রেড, গ্রিন, ব্লু রেশিও। আমরা যদি কালার নিয়ে স্টাডি করে থাকি, ছোটবেলা থেকে আমরা জানি 3টা কালারের সমন্বয়ে কিন্তু অনেকগুলা কালার হয়। সো এর পরবর্তীতে RGBA, আরও একটা কালার কিন্তু যোগ হয়, ঠিক আছে। অ্যাকুরেসি যুক্ত হয়ে গেলে কি হয়, কালারটার আরও অনেক কম্বিনেশন তৈরি হয়ে যায়। তখন আমি অ্যাকুরেসি কমানো বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু কালার গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতে পারছি। তাহলে আমার 4টা ফরম্যাট পেলাম কালারের, এগুলো ব্যবহার করতে পারি আমি বিভিন্ন আমার কালারিংয়ের ক্ষেত্রে। সো এখানে আমি একটা এক্সাম্পলের মধ্যেই সবগুলো কালার ব্যবহার করেছি। যেমন একটা পিটেকের ক্লাসের নেম দিয়েছি, নেমড হেক্স RGB, RGBA। এখন এখানে কালারগুলোকে আমি ব্যবহার করলাম সেম ওয়েতে। এই ইন দ্য এক্সাম্পল, মানে এখানে যেভাবে এক্সাম্পল দেওয়া হয়েছে এভাবে আমরাও ব্যবহার করতে পারি। নেমডের ক্ষেত্রে শুধু নাম দিয়ে ব্লু, রেড, গ্রিন, অ্যাকোয়া কালারের নেম দিয়ে ব্যবহার করতে পারি। এরপর হেক্সা ফরম্যাট, এরপর কালার ফরম্যাট, এরপর ব্যাকগ্রাউন্ড কালার। এগুলো হচ্ছে মূলত প্রপার্টি, কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আর ব্লু, হেক্সা কোড, RGB কোড, RGBA এটা হচ্ছে ভ্যালু, প্রপার্টির ভ্যালু। সো নেক্সটে আসি আমরা। এরপরে হচ্ছে ফন্টস। একটা ওয়েবসাইটে ফন্টস খুবই ইম্পর্টেন্ট। ফন্ট নিয়ে আমরা সাধারণত যে প্রপার্টিগুলো দিয়ে কাজ করি, ফন্ট ফ্যামিলি ডিফাইন করি, ফন্ট সাইজ দিয়ে থাকি, ফন্ট ওয়েট ডিফাইন করি, ফন্ট স্টাইল ডিফাইন করি, ফন্ট অ্যালাইন ডিফাইন করি। সো এইভাবে মূলত আমরা ফন্ট নিয়ে কাজ করি। ফন্টে আরও একটা চমৎকার জিনিস হচ্ছে, ফন্টের মূলত এখানে যেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেগুলো হচ্ছে ডিফল্ট, অর্থাৎ ব্রাউজার কিছু ডিফল্ট ফন্ট তার মধ্যেই রাখে যেগুলো সে ব্যবহার করতে পারে, সেগুলো আপনি বললেই চিনে। কিন্তু কোনো কাস্টম ফন্ট, সাপোজ গুগলের কোনো একটা ফন্ট বা অন্য কোনো একটা ফন্ট যদি হয়, সেটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে তার পার্টটা আপনার ওয়েব পেজের হেডিংয়ে সেট আপ করে দিতে হবে। অর্থাৎ এক্সটার্নাল CSS ফন্ট ফ্যামিলি যদি আমি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাকে সেটা ডাউনলোড করে ওই ওয়েবসাইটে সেটাকে ইন্টিগ্রেট করে দিতে হবে। সো ফন্ট কিভাবে এক্সটার্নাল ফন্ট ইন্ডিকেট করতে হয় সেটা আমরা আলাদা করে অপারেশনাল একটা CSS এ দেখব। অর্থাৎ গুগল এবং অন্যান্য কোনো একটা ফন্টকে ডাউনলোড করে কিভাবে আমরা সেটাকে ওয়েবসাইটে সেট আপ করতে পারি সেটা আমরা দেখব। এর পরবর্তীতে আমরা যেটা রয়েছে লেআউট। একটা ওয়েবসাইটের লেআউট ডিফাইন করতে CSS এর কিছু প্রপার্টি ব্যবহার হয়। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লের কিছু ভ্যালু রয়েছে, ব্লক, ইনলাইন, ফ্লেক্স। এই তিনটা প্রপার্টির 3টা ভ্যালু দিয়ে আমরা বিভিন্নভাবে লেআউট ডিফাইন করতে পারি। সো এগুলাকে যদি আমি আরেকটু ব্যাখ্যা করি লেআউটে। সো ব্লক সাধারণত কিভাবে কাজ করে, এটা সাধারণত যখনই কোথাও অ্যাপ্লাই হয়, সে ওই ওয়েবসাইটের যে কন্টেইনারটা রয়েছে সেটা পুরো উইডটার জুড়ে সে থাকে। কে থাকে? কোনো একটা ব্লক এলিমেন্ট বা ব্লক ট্যাগের ক্ষেত্রে সে পুরো উইডটা নিয়ে থাকে। এরপর যখনই আমরা কোনো একটা ব্লককে অ্যালাইন করি বা ব্লক ট্যাগ দিই, সে পরবর্তীতে একটা নতুন লাইন তৈরি করে, অর্থাৎ এর পরবর্তীতে নতুন লাইন থাকে। এখন ব্লক এলিমেন্টের মধ্যে আমাদের পরিচিত কিছু ট্যাগ রয়েছে, পি ট্যাগ, H1 ট্যাগ। এরা মূলত ব্লক আকারে কাজ করে, পুরো উইডটা সে নিয়ে রাখে। আমরা পরবর্তীতে একটা এক্সাম্পলের থ্রুতে বা একটা ভিজুয়ালাইজেশনের থ্রুতে জিনিসটা বোঝার চেষ্টা করব। এরপর রয়েছে ইনলাইন। ইনলাইন মূলত অতটুকু জায়গা জুড়ে থাকে যতটুকু তার নিডেড, অর্থাৎ একটা টেক্সট অনেক বড়, সাপোজ 100 ওয়ার্ডের। সো 100 ওয়ার্ডটা তার কন্টেনার ফুলফিল করতে যতটুকু উইড তার প্রয়োজন সে ঠিক ততটুকু নিবে। আর যদি 10 ওয়ার্ড হয়, 10 ওয়ার্ডের উইড যতটুকু ততটুকু, অর্থাৎ একটা ওয়ার্ড ফুলফিল করার জন্য তার যা লাগবে সে ততটুকুই নিবে। আর এখানে যদি আপনি ব্লকের ক্ষেত্রে 2টা ওয়ার্ড নিলেও সে পুরো উইডটা নিয়ে রেখে দিবে।
আর ইনলাইনের ক্ষেত্রে হচ্ছে তার যতটুকু ওয়ার্ড সে ততটুকু নিবে, পরবর্তীতে অন্য কিছু থাকলে তাকে জায়গা দিবে। সো এটা একই লাইনে থাকে, নতুন লাইন ক্রিয়েট করে না, ওই লাইনের মধ্যে তার প্রত্যেকটা লাইন বাই লাইন ক্রিয়েট হয়। আর এরপর হচ্ছে এই ইনলাইনের যে ধরনের ট্যাগগুলো রয়েছে এগুলো বাই ডিফল্ট ইনলাইন ইউজ করে, ডিসপ্লে, স্প্যান, অ্যাঙ্কর ট্যাগ, স্ট্রং ট্যাগ, আরও রয়েছে বোল্ড করার ক্ষেত্রে, ইটালিক করার ক্ষেত্রে, এগুলো মূলত ইনলাইন ট্যাগ হিসেবে পরিচিত। সো এগুলো এক ইন দ্য লাইন বা সেম লাইনের মধ্যেই অ্যাপ্লাই হয়। সো এটা যদি আমি ভিজুয়ালাইজেশন দেখে আরও বুঝতে পারবো। এরপর আসলে ফ্ল্যাক্স। ফ্ল্যাক্স আমাদের ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে সিএসএস ফরম্যাটের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট। এটা আমি বলতে পারি একটা ফ্লেক্সিবল ফরম্যাট, অর্থাৎ একটা হচ্ছে দড়ি, সাপোজ ধরেন আমি একটা দড়ি নিলাম আর একটা রাবারের ব্যান্ড নিলাম। সো দড়ি দিয়ে যখন আপনি কোনো একটা জিনিস বাঁধবেন, ওই দড়ির যে সীমানা তার বাইরে কিন্তু ওই নির্দিষ্ট এলিমেন্টটা যেটাকে আপনি বাঁধলেন সেটা কিন্তু আর বাইরে যেতে পারবে না। কিন্তু আপনি যদি একটা রাবার ব্যান্ড দিয়ে কোনো কিছুকে বাঁধেন, সে চাইলে ফ্লেক্সিবলি মুভ করতে পারবে, তার উইথ সামহাও বাড়লো কমলো, সে ফ্লেক্সিবলি মুভ করতেছে। সো ফ্ল্যাক্স ডিসপ্লের এরকমই একটা ভ্যালু, এটা অ্যাপ্লাই করব যখন ডিসপ্লেতে, তখন কিন্তু ওই কন্টেইনারটা ফ্লেক্সিবলি মুভ করতে পারে, তার হাইট ওয়েট অনুযায়ী সে জায়গাটুকু নিয়ে নিতে পারে। এরপরে যখন আমি ফ্ল্যাক্স ইউজ করি, তার ভিতরের যে চিলড্রেন এলিমেন্টগুলো আছে, আমরা ডিভ ইউজ করলাম, তার ভিতরে পি ট্যাগ নিলাম, অনেক কিছু নিলাম না। সো আমি যখন ফ্ল্যাক্স ইউজ করি, চাইলে এটাকে হরিজন্টালি দেখাইতে পারি, চাইলে ভার্টিক্যালি দেখাইতে পারি। তার ভিতরের চাইল্ড এলিমেন্টগুলো, সে নিজেকে না, তার ভিতরে যে এলিমেন্টগুলো আছে তা, অর্থাৎ এটা এমন একটা পাওয়ারফুল এলিমেন্ট যেটা মডার্ন লেআউটের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা যদি একটা ভিজুয়ালাইজেশন দেখি, ডিসপ্লে এলিমেন্টগুলো দেখেন, ডিসপ্লে ইনলাইন আর ডিসপ্লে ইনলাইন ব্লক কোয়াইট সিমিলার, সেম টু সেম। সো আবার ফ্ল্যাক্সে যদি দেখেন, সে কিন্তু ফ্লেক্সিবলি মুভ করতেছে, তার কন্টেনার হাইট উইথ যেমন আছে মুভ করতে পারতেছে। 1 যে জায়গায় আছে সেখানে আছে, 2 যেটুকুর মধ্যে আছে সেটুকুর মধ্যে আছে, আবার 3 একটু হাইট বৃদ্ধি পেল, সে উপরে নিচে জায়গা করে নিচ্ছে, অর্থাৎ ফ্লেক্সিবলি মুভিং। এরপর আবার যদি ডিসপ্লে ব্লকে যাই, দেখেন প্রত্যেকটা এলিমেন্ট ব্লক পুরো কন্টেইনার জুড়ে আছে, সে ডানেও কাউকে জায়গা দিবে না, বামেও দিবে না। আবার ইনলাইনের ক্ষেত্রে কি হলো, এলিমেন্ট ওটুক শেষ, নেক্সট টুকুকে অতটুকু শেষ, নেক্সট টুকুকে সে জায়গা দিচ্ছে, অর্থাৎ ইনলাইন কি করতেছে, তার যতটুকু জায়গা বাকি অংশটুকু সে ছেড়ে দিচ্ছে। কিন্তু ব্লকের ক্ষেত্রে কি হচ্ছে, পুরো জায়গাটুকু সে নিয়ে নিচ্ছে। এখন আমরা যদি ডিসপ্লে এলিমেন্টটা বুঝি, এখন আসি বক্স মডেল। বক্স মডেল একটা লেআউট ডিজাইনিং এর খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আমরা প্রত্যেকটা পার্ট একটু বুঝি। এখানে 794 ইন্টু 160, 794 ইন্টু 160, এটা হচ্ছে মূল কন্টেনারটা। আপনি কোনো একটা ডিভ দিলেন, কোনো একটা ছবি দিলেন, কোনো একটা টেক্সট দিলেন, এটা হচ্ছে আমার মূল কন্টেনারটা। এই 794 160 যে সাইজটা, এটা হচ্ছে মূল হাইট উইথ। 794 উইথ দিলাম, 160 তার হাইট দিলাম, এটা দিয়ে সে তার কন্টেনারটা ডিফাইন হলো, কন্টেন্টটা ডিফাইন হলো। এর পরবর্তীতে আসে আমার বক্স মডেলের এলিমেন্টগুলো। দেখেন, আমি যখন কোনো একটা কন্টেন্টে পেডিং অ্যাপ্লাই করি, সে তার জায়গা থেকে একটু জায়গা বৃদ্ধি করে আশেপাশে, তার হাইট উইথ ঠিক জায়গায় থাকে। সে ধরেন আপনি আগে দাঁড়ায় ছিলেন, আপনি একটু হাত পা ছড়াই দিলেন, ঠিক আছে, হাত পা ছড়াই দিলেন, হাত পা ছড়ানোর সাথে সাথে আপনার হাইটটা একটু বেড়ে গেল না, কিন্তু সরি আপনার আশেপাশে একটা স্পেসিং তৈরি হলো না, কেউ কিন্তু আশেপাশে আসতে পারতেছে না আপনার হাত বাড়ানোর জন্য। সো পেডিংটা কাইন্ড অফ দিস। এরপর হচ্ছে আমার একটা বর্ডার। সাপোজ আমি পুরো বডিতে একটা জ্যাকেট পরলাম বা আমাকে আবৃত করার জন্য কোনো একটা কিছু নিলাম, এটা হচ্ছে কাইন্ড অফ আমার বডির একটা বর্ডার। সো HTML কন্টেন্টে বা কোনো একটা ওয়েব পেজের কন্টেন্টে একটা বর্ডার দিলে তার চারপাশে একটা বর্ডার এলিমেন্ট স্পেসিং ক্রিয়েট হয়। আপনি যতটুকু বর্ডার দিবেন ততটুকু জায়গা সে নেবে। এর পরবর্তীতে যদি আপনার মনে হয় আচ্ছা আমি আরেকটা অবজেক্ট থেকে একটু দূরত্ব বজায় রাখতে চাই, বা আপনি একটা পার্সন আরেকটা পার্সন থেকে একটু দূরত্ব বজায় রাখতে চান, তার জন্য আপনি বাইরে একটু স্পেসিং তৈরি করে দিলেন, আপনি একটা সীমানা দিলেন, এর ভিতরে আপনি আসতে পারবেন না, এটা আমার স্পেসিং।
আপনি তো হাত বাড়ালেন, নিজের পেডিং তৈরি করলেন, স্পেসিং তৈরি করলেন, আবার বাইরে আপনি চিন্তা করলেন না আমার বর্ডারের বাইরে আরেকটা বর্ডার থাকবে, আরেকটা স্পেসিং থাকবে, ওইটা বর্ডার ছাড়াই ওইটুকু আমার একটা আলাদা স্পেসিং, এর মধ্যে অন্য কোনো অবজেক্ট আসতে পারবে না। সো ওয়েব পেজে যখন আপনি একটা কন্টেন্ট ডিফাইন করবেন, যখন মার্জিন দিচ্ছেন, আরেকটা কন্টেন্ট এসে ওই স্পেসিং আর ঢুকতে পারবে না, ঠিক আছে? সো দ্যাট ইজ আমাদের বক্স মডেল, অর্থাৎ কোনো কিছু লেআউট বা বক্স ডিফাইন করার সময় আমরা এইভাবে ডিফাইন করতে পারবো। এখন আসি নেক্সট ডেতে আমরা কি করব। আমরা আজকে ট্যাগ, ক্লাস আইডি দেখলাম, কালার, হেক্স, RGB দেখলাম, ডিসপ্লে এলিমেন্ট দেখলাম, বক্স মডেল দেখলাম। খুবই ফান্ডামেন্টাল কিছু টপিকস, যেগুলো খুব আলাদা জিনিস না। তাহলে এগুলো ব্যবহার করে আমি বলছি একটা স্টুডেন্ট প্রোফাইল পেজ তৈরি করুন। স্টুডেন্ট প্রোফাইল পেজটা কেমন হয় সেটা আমরা একটু দেখি। স্টুডেন্ট প্রোফাইল পেজটা কাইন্ড অফ এমন হবে দেখতে। নামটা থাকবে, তার ডিপার্টমেন্টের নাম আসলো, এর পরবর্তীতে পার্সোনাল ইনফরমেশনগুলো থাকলো, এরপরে একাডেমিক ইনফরমেশন থাকলো, সিজিপিএগুলো এরকম কার্ড আকারে দেখাবে, এরপর টেকনিক্যাল স্কিলগুলো, অর্থাৎ একদম সিম্পল ওয়েতে HTML CSS ব্যবহার করে যা করতে পারি। এখন আপনার প্রশ্ন জাগতে পারে, এই যে গোল চিহ্নটা আমি কিভাবে করতেছি, এটা তো হচ্ছে বর্ডার ব্যবহার করলেই আমরা এটা করতে পারবো। বর্ডার রেডিয়াস যত করব এটা ততটুকু কার্ভ হবে, অর্থাৎ সার্কেলের মতো হইতে থাকবে। এর পরবর্তীতে দেখেন এই যে প্রত্যেকটা বক্সে হালকা করে একটু বর্ডার রেডিয়াস দিল, বাঁকা হয়ে গেল। আপনারা যেটা করবেন, CSS এর আমি কিছু বেসিক প্রপার্টি এই নিয়ে আলোচনা করেছি, এর আরও অনেক প্রপার্টি আছে, সেগুলো ব্যবহার করবেন, দেখবেন। এর মাধ্যমে প্র্যাকটিসের মাধ্যমে মূলত CSSটা প্র্যাকটিস হবে আমাদের, আর আমরা জানতে পারবো। এর পরবর্তীতে টেকনিক্যাল স্কিল, প্রত্যেকটাতে আমি কি করেছি, কিছু জিনিস অ্যাপ্লাই করেছি। এরপর হোভার ইফেক্টটা নিয়ে আমরা দেখব, হোভার কিভাবে অ্যাপ্লাই করতে পারে, হোভারের মাধ্যমে যে কালারগুলো চেঞ্জ হচ্ছে। এরপরে এটা তো আমি দেখিয়েছি বর্ডার লেফট দিয়ে, ব্যাকগ্রাউন্ড দিয়ে, এগুলো আমরা কিভাবে লিখতে পারি। এগুলো চাইলে আমি এর মধ্যে নিতে পারি। লিস্ট নিয়ে আমরা আলোচনা করেছি গত ক্লাসে। এরপর কন্ট্যাক্ট ইনফরমেশন, দেন ডান। ইটস এ সিম্পল পোর্টফোলিও সাইট, যেখানে আমি ডিফিকাল্ট কিছু ব্যবহার করিনি, HTML এবং CSS অ্যাপ্লাই করে। ঠিক আছে, আমরা এটা অ্যাপ্লাই করার চেষ্টা করব একেবারে সিম্পল ওয়েতে। এখানে কোনো খুব বেশি কমপ্লেক্সিটিতে যাওয়ার প্রয়োজন নেই। ওকে, আপনাদের হোমওয়ার্কটা সাবমিট করবেন। আমাদের আজকের যে সেশনটা এখান পর্যন্তই থাকলো।